নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী ভূমিকা রাখার আহ্বান সিএসের। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনের তাগিদ। দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র নির্বাচন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির। ৩০০ ফিটে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। টিএফআইএসএলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য। এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন মিশনে নিরাপত্তা জোরদারের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই। প্রমাণ করতে হবে আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে এক ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন, ইফেক্টিভলি করবেন। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের সঙ্গে আসন সমঝোতা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দলের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। ২৬ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরো বেশি দেবেন এবং আরো ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলোর দিকে আরো লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রায় প্রস্তুত ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রিয় নেতাকে এক নজর দেখতে কক্সবাজার, সাতক্ষীরা সহ সারা দেশ থেকে আগে ভাগেই চলে এসেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মঞ্চ ছুঁয়ে আবেগ অনুভূতি প্রকাশ করেন অনেকে। এ নিয়ে আরও জানাতে পূর্বাঞ্চলে ৩০০ ফিট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, বহু বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, তার দেশে ফেরা নিয়ে সংবর্ধনা মঞ্চ প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার, সে ব্যাপারে জানাবেন। আপনি জানেন যে দীর্ঘ ১৭ বছরের যে নির্বাচন জীবনের অবসান হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, অর্থাৎ আগামী পরশু দিনে কিন্তু এখানে অর্থাৎ যে সংবর্ধনা দেবে অর্থাৎ ৩০০ ফিটে, সেই উপলক্ষে যে প্রস্তুতি যে মঞ্চ, এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমরা যদি আপনাকে দেখাতে চাই এখানে মঞ্চের যে প্রস্তুতি কাজ সেটা প্রায় শেষের দিকে। এখানে যারা শ্রমিক যারা আছেন কর্মরত তারা বলছেন যে এটা অর্থাৎ ওদের যে বাঁশ বাঁধার কাজ সেটা শেষ হয়েছে, কিন্তু আনুষঙ্গিক যে অন্যান্য যে সাজসজ্জার কাজ সেগুলো যারা নিয়োজিত তারা কিন্তু করছেন। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ আর মাত্র একদিন বাকি আছে, তারপরে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু চলে আসছেন। তারা বলছেন যে আসলে এত দূর থেকে আসছেন, অর্থাৎ ওই ২৫ তারিখে তারা প্রবেশ করতে পারবেন কিনা, অর্থাৎ লোকজনের ভিড়ে, সেজন্য তারা অর্থাৎ আগের থেকে আশঙ্কা থেকে কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু চলে আসছেন। তো আসলে তারেক রহমান একটা আবেগ অনুভূতির একটা নাম, এটা অর্থাৎ প্রকাশ করার জন্য অনেকে বলছে যে আসলে দীর্ঘদিন ধরে তারেক রহমানকে না দেখার কারণে তারা কিন্তু এসে তারেক রহমান যে মঞ্চে কিন্তু বক্তব্য দেবেন, যে সংবর্ধনা দেওয়া হবে যে মঞ্চে, সেই মঞ্চে কিন্তু অনেকে কিন্তু অনেক ছুঁয়ে দেখতে আমরা দেখেছি। তারা বলছে যে আসলে আমাদের আবেগ অনুভূতি ভালোবাসার জায়গায় যে অর্থাৎ তারেক রহমান। এখানে আমরা যদি আইনশৃঙ্খলা যদি
প্রস্তুতি যদি আপনাকে যদি জানিয়ে রাখছি, সেখানে আমরা দেখেছি যে আসলে নিশ্চিত যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে আছেন, পাশাপাশি যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারাও কিন্তু কাজ করছে। কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ মঞ্চ পরিদর্শন করেছেন, বলেছেন যে আসলে অর্থাৎ অর্ধকোটি লোকের সমাগম ঘটবে বলে এই সংবর্ধনা উনি আশা প্রকাশ করেছেন। উনি বলছেন যে অর্থাৎ তারেক রহমানের যে নিরাপত্তার যে বিষয়টি সেটা দেওয়ার জন্য সরকার আন্তরিক, তার দলের পক্ষ থেকে কিন্তু সে ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আমাদেরকে বলছেন যাতে বিমানবন্দর থেকে নেমে কিন্তু তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, সেই অনুষ্ঠান শেষে অর্থাৎ মা বেগম খালেদা জিয়া যে এবার কেয়ারে চিকিৎসাধীন আছেন তার সাথে দেখা করে তিনি বাসে ফিরে যাবেন। তো এখানে আমরা যদি কথা বলতে চাই, এখানে আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আসলে এখানে অনুষ্ঠান তো আরো 2-1 দিন বাকি আছে, এত তাড়াতাড়ি কেন আসছেন যদি বলতেন? আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন 25 তারিখে, দীর্ঘ 17 বছর পরে। আমরা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছি এবং আগ থেকেই আমরা এখানে অবস্থান নিয়েছি। তার সার্বিক ব্যাপার কিছু আছে, যাই হোক আমরা এখানে এসেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য এক নজর। এই যে আমাদের এই 25 তারিখটা হলো ঈদের মতো, দীর্ঘ 17 বছর বাংলাদেশের মাটিতে পা রাখবেন আমাদের নেতা, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের নক্ষত্র, যার উপরে নির্ভর করে আগামীর বাংলাদেশ, আগামীর প্রধানমন্ত্রী। আমরা তার কাছ থেকে আমাদের সার্বিক ব্যাপারই দেখা গেছে আমরা এদেশের আইন শৃঙ্খলা থেকে আইন সব কিছুই তার কাছে নিরাপদ, এই বাংলাদেশটাই তার কাছে নিরাপদ। আমরা এটা আশা করি আমাদের নেতা আসবেন, তাকে দেখার জন্যই আমরা এখানে। ধন্যবাদ। ইমা, আপনি শুনছেন যে আসলে আবেগ, অনুভূতি, ভালোবাসার নাম হচ্ছে যে তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টিও কিন্তু তার যে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভাবছেন, তারাও তার নিরাপত্তার বল তৈরি করার যে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এখানে অনেকে আমাদেরকে জানিয়েছেন যে অর্থাৎ যে তারেক রহমান আসার পরে যে অপশক্তির যে উত্থান, যে রাজনীতির যে অস্থিরতা, সেটা অনেকটা দূর হবে, অর্থাৎ একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের যে হারিয়ে যাওয়া যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে অর্থাৎ যারা আসছেন তারা আশা প্রকাশ করছেন। ইমা, 300 ফিট থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে, যদিও এ নিয়ে নতুন করে কোনো ব্রিফিং করা হয়নি বিএনপির পক্ষ থেকে। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে এখনও রয়েছে উৎসুক জনতার ভিড়। এ নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। বহুদিন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার শারীরিক অবস্থার নতুন কোনো আপনার কাছে আপডেট আছে কিনা এই ব্যাপারে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বললেন, আমি আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন এবং আজকে 23 তারিখে কিন্তু আসলে যেমন স্থিতিশীলতা ছিল মাসে তার শারীরিক অবস্থার শুক্রবারে তার ব্যক্তিগত চিকিৎসক এজেন্ট জাহিদ হোসেন যেটি বলেছেন যে তার শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি যে চিকিৎসার যে রেসপন্স করার সেটি কিন্তু তিনি করছেন এবং গেল শুক্রবারে নাকি তার উপরে নতুন একটি পরীক্ষাও করা হয়েছে, তাকে একটি নতুন চিকিৎসাও দেওয়া হয়েছে যেটিতে তিনি রেসপন্স, নতুন একটি পরীক্ষাও করা হয়েছে, তাকে একটি নতুন চিকিৎসাও দেওয়া হয়েছে যেটিতে তিনি রেসপন্স করেছেন এবং খুব দ্রুতই সুস্থ হবেন। এবং এরই মধ্যে আরো একটি বিষয় রয়েছে যে যেহেতু 25 তারিখে তারেক রহমান দেশে ফিরছেন, এরই মধ্যে কিন্তু তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান কিন্তু লন্ডনে ফিরে গেছেন এবং 25 তারিখেই তারা একসাথে ফেরারও কথা রয়েছে এবং সেই সময় কিন্তু তারেক রহমান এবং 25 তারিখেই তারা একসাথে ফেরারও কথা রয়েছে এবং সেই সময় কিন্তু তারেক রহমান সংবর্ধনা গ্রহণ শেষে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে আসবেন। তো এখন পর্যন্ত আসলে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা ছিল, স্থিতিশীলতার যে বিষয়টি সেটি রয়ে গেছে এবং এখনও যেহেতু গেল শুক্রবারে সবশেষ তার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার স্বাস্থ্যের বিস্তারিত জানিয়েছেন, পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু আর কোনো আপডেট জানানো হয়নি। তো পরবর্তী আরও কোনো আপডেট পেলে অবশ্যই আমরা আপনার কাছে ফিরব। নিম্মি, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদেশ দেন।
এছাড়া শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। পরে একই ট্রাইব্যুনালে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়া হয়। এর আগে সকালে এসব মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তা সহ মোট 25 জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, টিএফআই সেলে 14 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ আরও 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। গত 15 বছর ক্ষমতায় টিকে থাকতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত ছিলেন এবং তিনি সেনাবাহিনীদেরকে দিয়ে অর্থাৎ র্যাবের যে বন্দিশালা, গোপন বন্দিশালা, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, টিএফআই বা গোপন বন্দিশালা, আমরা যদি বলি একেবারে আয়নাঘর, সেখানে দুটি সুনির্দিষ্ট অভিযোগ অর্থাৎ গুম এবং নির্যাতন, গুম করা হতো এবং পরে গুম করে নির্যাতনের ঘটনায় সেনা সদস্যদের সহ 17 জনের বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলার আজকে অভিযোগ গঠনের তারিখ ছিল। এর আগেও গত পরশুদিন যে তারিখটি ছিল সেটি পিছিয়ে আজকে মঙ্গলবার সেই তারিখ রাখে ট্রাইব্যুনাল। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই যে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 1 এবং আগামী 14 জানুয়ারি অর্থাৎ 2026 সালে 14 জানুয়ারি সূচনা বক্তব্য অর্থাৎ এই মামলার সূচনা বক্তব্য শুরু হবে। আজকে আমরা দেখেছিলাম ট্রাইব্যুনাল 1-এ এই মামলার বাদী এবং বিবাদী দুই পক্ষই তাদের যুক্তিতর্ক করেছে, অর্থাৎ এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিপক্ষে কিন্তু কথা বলেছে এবং এরপরে ট্রাইব্যুনাল এই মামলার অভিযোগ আমলে নিয়ে আগামী বছর 14 জানুয়ারি কিন্তু সূচনা বক্তব্য শুরুর তারিখ দিয়েছে। আমরা সকালে দেখেছি যে অভিযুক্ত অর্থাৎ আটক যে সেনা কর্মকর্তা রয়েছেন সাবেক এবং বর্তমান, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এবং এই একই সঙ্গে কিন্তু এখানে আজকে আরেকটি ছিল জিয়াউল আহসান, অর্থাৎ যার বিরুদ্ধে প্রায় শতাধিক খুনের অভিযোগ রয়েছে, সেই জিয়াউল আহসানের বিরুদ্ধেও কিন্তু আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ রয়েছে, যেটি ইতিমধ্যে ট্রাইব্যুনাল 1-এও সেটিও কিন্তু শুরু হয়েছে। এবং একই সঙ্গে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা, অর্থাৎ সেই আবু সাইদ যে আবু সাইদ হত্যা মামলার ভিতর দিয়ে কিন্তু এই জুলাই আন্দোলন কিন্তু বেগবান হয়েছিল, সেই আবু সাইদ হত্যা মামলার আজকে তদন্ত কর্মকর্তা, সেই তদন্ত কর্মকর্তা কিন্তু জেরা করা হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু আরেকটি ছিল যে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে কিন্তু কুষ্টিয়ায় যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ যে 4 জন এই মামলায় আসামি ছিলেন, সেই আসামি ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। অর্থাৎ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ নেওয়ার অর্থ হচ্ছে যে সাক্ষী রয়েছে সেই সাক্ষীকে কিন্তু একেবারে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ সেখানে কোনো গণমাধ্যম কর্মী বা অন্য কেউ উপস্থিত থাকতে পারবে, শুধু প্রসিকিউশন এবং যে বিচারক তারা উপস্থিত থাকবে। এই ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ চলছে। এই ছিল আজকে আমার কাছে আন্তর্জাতিক খবর ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। মেজবা, আপনাকে ধন্যবাদ। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তিনি সকাল 9:40 মন্ত্রণালয়ে আসেন। এ সময় নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনগুলো নিরাপত্তা জোরদার করতে তাকে অনুরোধ জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ নিয়ে গেল 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন অবৈধভাবে তোলা হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদা। সম্প্রতি নৌ ও শ্রম উপদেষ্টার এই বক্তব্য ঘিরে বন্দরের প্রশাসন, ব্যবসায়ী মহল এবং জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই অভিযোগ কতটা সত্য আর কে বা কারা জড়িত, সেই প্রশ্নই এখন উত্তাল বন্দর নগরী চট্টগ্রাম। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে দৈনিক 2 থেকে 2.5 কোটি টাকার অবৈধ চাঁদাবাজির অভিযোগ করেছেন নৌ ও শ্রম উপদেষ্টা। তার এই বক্তব্য বন্দর কেন্দ্রিক রাজনীতি, প্রশাসন ও ব্যবসায়ী মহলে তৈরি করেছে তীব্র প্রতিক্রিয়া ও প্রশ্ন। আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন চিটাগাং পোর্ট থেকে প্রতিদিন কত ইল্লিগাল টাকা ওঠে, আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো আপনাকে কন্টেস্ট করবে এটা। সিপিএর সাবেক এক নেতা বলছেন এই মন্তব্যের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। তার দাবি, নির্বাচনের আগে বন্দর সংশ্লিষ্ট বড় প্রকল্প বিদেশি অপারেটরের হাতে দিতে ব্যর্থ হতেই এমন বক্তব্য। কারা চাঁদাবাজি করতেছে, কারা এখান থেকে টাকা নিচ্ছে, তাদের ব্যাপারে আপনি কোনো বক্তব্য আগে রাখেন নাই।
বর্তমানে রাখার উদ্দেশ্য হচ্ছে নিউমোরি টার্মিনাল বিদেশিদেরকে দেওয়ার জন্য। নির্বাচনের পর তো ওদের আর কোনো এখতিয়ার নেই থাকার। তার আগে যদি ডিপিওয়ারকে দিতে পারে, এখান থেকে কমিশন যেগুলো পাবে হাজার হাজার কোটি টাকা, এটা থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য ওনার মাথা ব্যথা। কাস্টমস এজেন্টদের সংগঠন বলছে বন্দর বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে। তাই প্রশ্ন উঠছে, যদি চাঁদাবাজি হয়ে থাকে তবে কারা করছে? কারা চাঁদাবাজি করে স্পেসিফিক বলার জন্য এই পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় সে ব্যাপারে আর কোনো উত্তর দেন নাই। এই বিতর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলছেন, দৈনিক 2 কোটি টাকার চাঁদার অভিযোগ তোলা হলে সুনির্দিষ্টভাবে জানাতে হবে কারা জড়িত। বিগত মেয়রদের কথা উনি বলেছেন, বর্তমান মেয়রের কথা উনি বলেননি। তবে ওনার আরেকটি কথা, যেখানে আসলে চট্টগ্রামবাসীর জিজ্ঞাস্য এবং মেয়র হিসাবে অবশ্যই আমি সেটা জিজ্ঞাসা করতে পারি, যে উনি 2 থেকে 2.5 কোটি টাকার একটা চাঁদার কথা বলেছেন, যেখানে দৈনিক সেখানে বন্দর থেকে কারা জানি চাঁদাবাজি করছে। চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় চাঁদাবাজির অভিযোগ নিশ্চয়ই বড় প্রশ্ন তৈরি করছে। এই অভিযোগের তদন্তে সরকার কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানীর হোপ মার্কেটে বেড়েছে গরম কাপড় কেনাকাটা। সকাল থেকে নানা বয়সী মানুষের ভিড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা। অন্য মার্কেটগুলোর তুলনায় দাম কমের কারণে স্বস্তি জানান তারা। তবে ফুটপাতে দোকান ও রাস্তায় গাড়ির চাপে ভোগান্তি বাড়ে ক্রেতাদের। সরকার নির্ধারিত জায়গায় বেচাকেনার তাগিদ দেন সবাই। সুরাইমনির রিপোর্ট। বাড়ছে শীতের প্রকোপ। সোয়েটার, জ্যাকেট, শাল, উলের টুপি থেকে শুরু করে শিশুদের বিভিন্ন পোশাকে মিলছে ডিজাইনের বৈচিত্র্য। তবে ক্রেতাদের অভিযোগ, অনেক দোকানে নেই মূল্য তালিকা, ফলে পোশাক ভেদে দাম নিয়ে সামান্য ভিন্নতা দেখা যায়। তবে স্বস্তিতে শীতের পোশাক কেনাকাটা করছেন তারা। ওয়েদারের সাথে মানুষ সবাই একটু নতুন কিছু পড়তে চায় বা একটু নতুন কিছু ট্রাই করতে চায়। শিফটেড শপ অনুযায়ী এখানে প্যান্টসের কালেকশন ভালো, কিন্তু আমি অনেক ওভার হাইপ অবস্থায় আছে এখন হোপটা, কিন্তু সেই হিসেবে অনেক খোঁজা লাগে। একটু স্বস্তি ফিল করা হচ্ছে, কারণ অন্যান্য বাজারে একটু দাম ঊর্ধ্ব, কিন্তু এখানে মোটামুটি কমে পাওয়া যাচ্ছে জিনিসপত্র। অন্য মার্কেটের তুলনায় এখানে কম দামে পাওয়া যায় মানসম্মত পোশাক, আবার দামও কিছুটা কম। এখানে একটু কম পাই বলে এখানে আসি, ভালো লাগে কিনতে আর কি। রিজনেবলের মধ্যে, সবাই ক্রয় ক্ষমতার মধ্যে মন মতন পাওয়া যাচ্ছে সবকিছু, আর সেটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। একটু স্বস্তি ফিল করা হচ্ছে, কারণ অন্যান্য বাজারে একটু দাম ঊর্ধ্ব, কিন্তু এখানে মোটামুটি কমে পাওয়া যাচ্ছে জিনিসপত্র। আর দোকানিরা জানান, শীত বাড়ার সঙ্গে বিক্রি আরো চাঙ্গা হচ্ছে। চলতি বছর পাইকারি বাজারে দাম বাড়ায় মূল্য কিছুটা বেশি। 17-18 বছর ধরে এরকম সাংবাদিক আসতেছে, জিজ্ঞেস করতে আছে, আমরাও বলতে আছি, এরকম কোনো ব্যবস্থা দিতে আছে না সরকার। এখন তো শীতের মৌসুম, আলহামদুলিল্লাহ এখন তো বেচা কিনা একটু ভালোই হচ্ছে। অন্য বছর যেরকম হয় তার থেকে এই বছর একটু বেশি বেচা কিনা। তবে ফুটপাত সংলগ্ন দোকান ও গাড়ির চাপে ভোগান্তিতে পড়তে হয় বলে জানান ক্রেতা বিক্রেতারা। সরকার নির্ধারিত জায়গায় বেচা বিক্রির তাগিদ দেন তারা। ওদের জন্য একটা নির্দিষ্ট যদি জায়গা করে দিত যে তোমরা এই বাউন্ডারির ভিতরে রাখবা, কিন্তু ওরা তো রাস্তার মধ্যেই চলে আসে, এজন্য একটু যানজটের সৃষ্টি হয় বেশি, আমাদেরও একটু সমস্যা হয়। হ্যাঁ, অফকোর্স, কারণ এত বড় একটা মার্কেট, এটা রাস্তার উপরে, তো দুই পক্ষেরই সমস্যা। যারা রাস্তা দিয়ে যাতায়াত করবে তাদের জন্য, যারা শপিং করতে আসতেছে তাদের জন্য। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে প্রয়োজনীয় গরম কাপড় সংগ্রহে ক্রেতা সমাগম বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। অ্যাশেজের চতুর্থ টেস্টের স্কোয়াডে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। ইনজুরিতে অধিনায়ক প্যাট কামিন্স দলে না থাকায় স্টিভেন স্মিথ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া ইনজুরির কারণে অফ স্পিনার নাথান লায়নের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ স্পিনার টড মার্ফিকে। অ্যাডিলেডের তৃতীয় টেস্টে ফিল্ডিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান লায়ন। পরে অস্ত্রোপচার করানো হয়, এতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন। এদিকে 4 বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন ঝাই রিচার্ডসন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী ভূমিকা রাখার আহ্বান সিএসএ। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনের তাগিদ। দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র নির্বাচন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির। 300 ফিটে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। জেএফআইসিএলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য।
এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন মিশনে নিরাপত্তা জোরদারের তাগিদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।